This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অথো রাজনীতি কথা দেখুন, রাজনীতি হলো সম্ভাব্যতার শিল্প, আর সেই রাজনীতির সম্ভাবনায় মিলেমিশে গিয়েছে ধর্ম। সেখানেও অঙ্ক বইছে বইকে, ওই যে সেই পার্সেন্টেজ 70% এবং 30%, 70:30 এই যে অঙ্কটা, ঠিক সেখানেই দুয়ে দুয়ে চার করে ফসল ঘরে তুলতে চাইছে রাজনীতি। না হলে রামনবমী ঘিরে এত তাল ঠোকাঠুকি কেন বলুন তো? কেন? সবই ভোটের লাগিয়া। এই কথা কি আর বলার অপেক্ষা রাখে? ভোট এলে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে, ভোট শেষ হয়ে গেলে সাম্প্রদায়িক উত্তেজনা থেমে যাবে। দেখছি না, রামনবমী বিজেপিও করবে, তৃণমূলও করবে, কেন? রামকে দরকার। শুনলেন, রামকে দরকার বঙ্গ রাজনীতির। আসলে বঙ্গের রাজনীতির এই যে বাইনারি, এই বাইনারিতে ওরা থাকে উধারে, এটা ইম্পর্টেন্ট। বলতে পারেন একটা আড়াআড়ি ভাগ। যা ইস্যু ওঠে সেখানে তৃণমূল বনাম বিজেপি বাইনারি রাজনীতির অঙ্ক কষে, নানা ফর্মে কষে। এই তো দেখুন, রামনবমী নিয়েও কেমন একটা লড়কে লেঙ্গে মনোভাব না? একটা বর্বর সরকার, চোর ডাকাত জেহাদি মৌলবাদ জামাতের সরকার। এই সরকারকে উপরে ফেলতে গেলে আগামী কয়েক মাস পরিশ্রম করতে হবে। দেখতে থাকুন, রামনবমীতে বুঝতে পারবেন। আমি চাই বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী সব শান্তিতে ভালোভাবে হোক। ঈদও শান্তিতে পালিত হয়েছে, সামনে এই প্রোগ্রামগুলো আছে, এগুলো ভালোভাবে পালিত হোক। পুলিশ কি করবে জানি না। রবিবার রামনবমী আছে, হিন্দু সমাজ শোভাযাত্রা বার করবে, রাস্তায় নামবে, তারা তাদের শোভাযাত্রাকে নিয়ন্ত্রণ করবে, শান্তিপূর্ণভাবে সব জায়গায় আয়োজন হবে। পুলিশ অশান্তি করতে আসছে ভয় দেখাচ্ছে, ভিডিও তৈরি করছে। আগে মনে নেই আপনাদের, বাংলাদেশের পিকচার নিয়ে মুর্শিদাবাদের পিকচার বলে দেখিয়েছিল, গুজরাটের পিকচার নিয়ে, রাজস্থানের পিকচার নিয়ে বেঙ্গল বলে দেখিয়েছিল, এবং এখনো সেটাই পরিকল্পনা করে ঝুমলা পার্টি করছে। কিছু রাজনীতি নেতা উস্কানিমূলক কথাবার্তা বলছেন, এবং অন্য সমাজ থেকেও বারবার এরকম করা হয়েছে, ঢিল পাটকেল মারা। এটা যদি হয় তখন কিন্তু আর চুপচাপ হবে না, একতরফা হবে না। এক হাতে কি আর তালি বাজে? অধীরবাবুও সেই কথাটাই বলছেন। আর সেখানেই রাজনীতির বাইনারি, দুই যুযুধান তাল টোকাটুকি করছে। 26-এর বিধানসভার দিকে ধর্মযুদ্ধ তাকিয়ে আছে, হাঁ করে তাকিয়ে আছে। এই ধরনের হিন্দু বিরোধী পার্টি যে প্রকাশ্যে হিন্দুদের ক্ষতি করছে, হিন্দুকে গালাগাল দিচ্ছে, গন্ধা ধর্ম বলছে মমতা ব্যানার্জি। हम रामकृष्ण को धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। সংখ্যালঘু মানুষকে ম্যানেজ করে নেওয়া হয়েছে। নামাজে গিয়ে, মানে ঈদ উল ফিতরের নামাজে গিয়ে অনেক কথা বলে দেওয়া হয়েছে। মোটামুটি তারা ম্যানেজ, এবার হিন্দুকে ম্যানেজ করো। দিদি এই ম্যানেজমেন্টে ব্যস্ত। আমি কিন্তু শ্রীকৃষ্ণের বাণীও শুনি, স্বামী বিবেকানন্দও পড়ি, নেতাজিও পড়ি, গান্ধীজিও পড়ি, আম্বেদকারও পড়ি, আবুল কালাম আজাদও পড়ি, রামকৃষ্ণও পড়ি। একই কথা, কর্ম যার ধর্ম তার। এত বড় একটা কুম্ভ মেলা হলো, বিশ্ববিখ্যাত 63 কোটি লোকে, সেটাকে উনি মৃত্যু কুম্ভ নাম দিয়ে দিলেন। তো তিনি কি মানেন, কি বলেন আমরা বুঝতে উঠতে পারি না। উনি কেবল রাজনীতি মানেন সব জায়গায়। তো অনেক রাজনীতি করেছেন, মানুষ ত্রাহি ত্রাহি করছে, এবার ক্ষান্ত দিন। আমি ঝুমলা পার্টিকে বলবো, সত্যিই যদি ধর্মকে ভালোবাসেন, বাসন্তী পুজো করুন, নবরাত্রি করুন, অন্নপূর্ণা পুজো করুন। আমি অন্নপূর্ণা পুজোর পুজো দিই। তো দিদির অবস্থান, বিজেপির অবস্থান সকলের জানা এখানটাই। আর রামনবমী নিয়ে বিজেপি মাথা কামায়। আমরা হিন্দু সমাজ, হিন্দু পরম্পরা সংস্কৃতিকে সম্মান করি, তার অভ্যাসও করি, এটা আমাদের ব্যাপার। টিএমসি তো তার নেত্রী নামাজ পড়লেন ঈদের দিকে, ও তো উত্তপ্ত হয়ে গেছে। এবার আমাদের রামনবমী করতে দিন, ফালতু ফালতু চুল করতে যাবেন না। শুনলেন, সোজা কথা সোজা বলা ভালো, তাই সোজাসুজি সে কথাটাই বলে দিলেন দিলীপ ঘোষ। এই কথাটাই বললেন শুভেন্দু অধিকারী। আর তারপর কি হলো? গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, রটিয়া গিয়েছে। জলপাইগুড়ির ছবিটা আপনাদের একবার দেখাই এবার।
দেখুন, আমাদের পরিবারের প্রত্যেকে নিয়ম মেনেই আস্থাশীল এই রাম নবমীতে পুজোর দিন, এবং প্রত্যেক পরিবারের ছোট থেকে বড় মানে 8 মাস থেকে 80 বছর বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই সেদিনকার মিছিলে পা মেলাবেন, প্রত্যেকে যাবেন। জয় শ্রীরামের গুঞ্জ উঠবে, চারিদিকে গুঞ্জ উঠবে। 1 কোটি তো বলেছিলাম, এখন বলছে 1.5 কোটি। কেউ বাড়িতে থাকবেন না। এরকম একটা চমকদারি করে জলপাইগুড়ির মানুষকে অস্থির করার চেষ্টা করছে, এবং জলপাইগুড়ি শহর শান্তিপ্রিয় শহর, এই শহরকেও একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা রাস্তায় থাকবে আমাদের নেত্রী বা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আমরা রাস্তায় আছি, আমরাও রামনবমী পালন করব। রাজ্যের শাসক দলও এবার কিন্তু রামনবমীতে মজেছে। আর এই যে দুই যুযুধান রাজনৈতিক দল, এই দুই দলের যে ভোট ব্যাংক বাড়ানোর কায়দা, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপাতত মধ্যপন্থা নিয়েছে বামেরা। সারা রাজ্যে আমরা রাস্তায় থাকবো, যাতে এই বিজেপি এবং তৃণমূল বাইনারি তৈরি করে যাতে কোনো রকম সাম্প্রদায়িক হানাহানির মধ্যে মানুষকে নিয়ে একটা বিশৃঙ্খলার পরিবেশ যাতে তৈরি করতে না পারে, তাই আমরা মানুষের কাছে বলবো, মানুষকে সচেতন থাকতে বলবো। তাহলে রামনবমীতে বিজেপি রাস্তায়, তৃণমূল রাস্তায়, আবার বামেরাও রাস্তায় থাকবে সচেতনতার বার্তা নিয়ে। দেখুন, রামনবমী নিয়ে অতীতের যে অভিজ্ঞতা খুব একটা সুখের নয়, কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। অশান্তি ঘিরে এনআইএ তদন্ত পর্যন্ত হয়েছে। এবার রামনবমী ঘিরে অশান্তির আশঙ্কা কেন? এবার ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি করে চেষ্টা করবেন রামনবমী আটকানোর, রামনবমীতে ঝামেলা করার, এবং তার দলের দুধেল গাইদেরকে দিয়ে রামনবমীতে হামলা করানোর চেষ্টা করবেন। কারণ তাহলে মিডিয়া এটাকে পিক আপ করবে, এসএসসিটা সাইডে চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা করবে, প্ল্যানফুলি করবেন। সেটা তো গতকালের প্রেস থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেইছেন যে আমরা ঈদ শান্তিতে পালন করেছি। এখন সকলের কাছে অনুরোধ যাতে রামনবমীও শান্তিপূর্ণভাবে পালন করা যায়। দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না। ইট ইজ ইউর গেম প্ল্যান। এবং দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না। বাংলার মানুষ আর যাই করুক, বাংলা কালচারের জন্ম দেয়, সম্প্রীতির জন্ম দেয়। আমরা রামকৃষ্ণকে মানবো, জুমলা পার্টিকে মানবো না। আমরা সনাতনীরা ঈদের দিন তো কোথাও কোনো ঘটনা ঘটেনি, আমরা সব করি না। যত গোলমাল এই পুলিশকে দিয়ে মমতা পাকাচ্ছে, দেখাচ্ছে, যত ঘটনা ঘটাচ্ছে, তাকত দেখাতে হবে। সরস্বতী পুজো তাকত দেখিয়েছেন না? কিন্তু বিজেপির উদ্দেশ্য হচ্ছে রামনবমীকে কেন্দ্র করে কিছু না কিছু সমস্যা তৈরি করা, দাঙ্গা পরিস্থিতি তৈরি করা। কোনো প্ররোচনায় পা দেবেন না। এবং বাংলার মুসলিম সমাজকে বলছি, আজকে চাকরি চলে গেছে, তাদের মধ্যে মুসলিমরাও আছে, সেটাই চোরেদের পাশে দাঁড়াবেন না। রামনবমীর মিছিল গেলে পাশে দাঁড়ান, পারলে অংশগ্রহণ করুন। যারা অংশগ্রহণ করেছে তাদেরকে শরবত খাওয়ান, তাদের জন্য আশীর্বাদ করুন। এটা তারা আপ্রাণ চেষ্টা করেছিল মালদায় ঈদের আগে তৈরি করতে, সেরকম তারা চেষ্টা করবে, কিন্তু সেই চেষ্টা সফল হবে না। আর 10% হিন্দু বাড়ি থেকে বেরিয়ে আসো। আমরা রাজ্যে 39, এই জেলায় 46, রাজ্যে যেদিন 45 হয়ে যাবে সেদিন এই জিহাদিদের সরকার, মৌলবাদের সরকার, জামাতের সরকার, মুসলিম লীগ সরকার, চোরেদের সরকার, এর বিসর্জন হবে। জয় জয় শ্রীরাম। বাংলায় মানুষের জন্য আর কোনো ভোট হবে না। শিক্ষা নিয়ে ভোট হবে না, স্বাস্থ্য নিয়ে ভোট হবে না, চাকরি নিয়ে ভোট হবে না, শিল্প নিয়ে ভোট হবে না। তোমার পরিচয় কী হবে ঠিক করবে রাজনৈতিক দল। তুমি হিন্দু না তুমি মুসলমান। রাজনীতির আড়াআড়ি ভাগ, ওদিকে রামনবমী আর এদিকে ওয়াক অফ সংশোধনী বিল। ভোটের মেরুকরণে কৌশলী চাল কি এটা বিজেপির?
আজ রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনা চলছে। সংসদের উচ্চকক্ষে বিল পাশ করাতে গেলে সরকারের পক্ষে 119টি ভোট প্রয়োজন। এনডিএ জোটের হাতে রয়েছে 125টি ভোট। এছাড়া 6 জন মনোনীত সদস্য বিলের পক্ষে ভোট দিতে পারেন। তাহলে বিল পাস সময়ের অপেক্ষা, সংখ্যা অন্তত তাই বলছে। আর গতকাল বিল পেশ হলো লোকসভায়, প্রায় 12 ঘন্টা বিতর্ক চলল, তারপর ভোটাভুটিতে জিতে গেল সরকার পক্ষ। माननीय सदस्यगण, शुद्धि के अद्यतन मत विभाजन का परिणाम इस प्रकार है। पक्ष में 288, विपक्ष में 232। प्रस्ताव स्वीकृत हुआ और विधेयक यथा संशोधित पारित हुआ। एक बहुत बड़ा रिफॉर्म है, सबको न्याय देने के लिए, और जो पेंडिंग केसेस है ट्रिब्यूनल में, कोर्ट में, वो सबको एक साथ मुक्ति देके न्याय देने के लिए एक बहुत बड़ा स्टेप। सबके साथ सबके विकास, ये विचार मन में रखते हुए बिल पास नैरोली। There was a difference of only 56 votes. The bills passed with yeses being 288, noes being 232. I think we put all the points that the people of India wanted us to put. Because they are having numbers, that is the reason the bill has been passed. The bill is totally unconstitutional. The bill will be challenged, and it is unconstitutional. ওয়াকফ সংশোধনী বিলে বিরোধীদের আপত্তি আছে। কেন? এই বিল ধর্মনিরপেক্ষ ভারতের সত্তায় আঘাত। একটি নির্দিষ্ট ধর্মকে টার্গেট করার জন্য এই বিল। তাহলে রাজনীতির মেরুকরণে হাতিয়ার এই ওয়াকফ বিল। এই ওয়াকফ বোর্ড আইনের বিরুদ্ধে এই ওয়াকফ বোর্ড আইন এনে ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের অধিকারকে ছিনিয়ে নেওয়ার যে চেষ্টা, তার কথা আমাদের নেতারা পার্লামেন্টে বলেছে। पहला मूल उद्देश्य है कि संविधान को कमजोर करना, दूसरा उद्देश्य है टू डिफेम द माइनॉरिटी कम्युनिटी, तीसरा उद्देश्य है टू डिवाइड द इंडियन सोसाइटी। বিরোধীদের যে অ্যামেন্ডমেন্টগুলো ছিল, সেই অ্যামেন্ডমেন্টগুলো কোনো প্রয়োজন নেই। তার কারণ প্রয়োজন ছিল না বা গ্রহণ করার জায়গা ছিল না। এই জন্য জেপিসিতে আমাদের বিরোধীরা ছিলেন এবং জেপিসিতে তারা যে কটি রেকমেন্ডেশন দিয়েছিলেন, এটা করতে হবে, এটা করা ঠিক হচ্ছে না, ওটা করা ঠিক হচ্ছে না, সব সরকার বিলে ইনকর্পোরেট করেছে। আগামী দিনে আইনের দ্বারস্থ হব, সর্বোচ্চ বিচারালয়ে যাব। মুসলিম সম্প্রদায়ের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে আন্দোলন করব, আইনের দ্বারস্থ হব। But Waqf property also, it was done motivatedly, politically, to divide the country, to divide and rule policy. That BJP's agenda, that we know everything. নবান্নে বসেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। দেখুন, বাংলার 294টি বিধানসভা রয়েছে, তার মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত 74টি, আরও 20 থেকে 25টা এমন বিধানসভা রয়েছে যেখানে জয়ের নির্ণায়ক এই সংখ্যালঘু ভোট। আর সেই ভোটের কথা ভেবে শাসক গলা তুলবে, আবার বিজেপিও বলবে। একবার দাবি করছেন এই ঢোকাতে হবে বিলে, সব ঢুকিয়ে নেওয়া হয়েছে, আবার বলছেন আমরা এরকম দেব, সংশোধনী দেব। এটা কোনো প্রয়োজন নেই সংশোধনী দেওয়ার। ভবিষ্যতে যদি মনে হয় কোনো যে বিলের এই জায়গায় রেকটিফিকেশন দরকার আছে, সংশোধনী আসবে। অন্যান্য ধর্মীয় যেমন হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান, পার্সি বিভিন্ন যারা আছে তাদের ওয়াক বাই ইউজারটা বৈধ, কিন্তু নতুন অ্যামেন্ডমেন্ট এনে ওয়াকফের ওয়াক বাই ইউজারকে তারা অবৈধ ঘোষণা করছে। তাহলে মুসলিমদের সাথে বৈষম্যমূলক আচরণ হচ্ছে। ওয়াকফ, কালকে ধরুন ওয়াকফ নিয়ে অনেক বড় বড় কথা বললো তৃণমূল। This is a clear attempt on the part of the bill to curtail the right of the Muslims in our country. ये ठीक नहीं है। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনার দলের লোকরা পার্লামেন্টে বহুত বড় বড় কথা বললো। এই পশ্চিমবঙ্গে ওয়াকফ লুট চলছে, লুট, ওয়াকফ লুট হয়েছে। But one day they will go away and the other government will come, and that time must remember there will be another amendment and it will be passed in Lok Sabha and Rajya Sabha. তাহলে রাজনীতির চড়া সুর, আর সবই 26-এর বিধানসভার দিকে তাকিয়ে। প্রশ্ন করছি সংশয় থেকে,
এক বছর আগে থাকতে রাজনীতির জমি তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কথার আমি নতুন করে কি বলবো। এই যেমন অসিতবাবু রোজ রোজ দলীয় কর্মীদের সঙ্গে তিনি মিটিং সারছেন, মানে অসিত মজুমদারের কথা বলছি আমি, চুঁচুড়ার তৃণমূল বিধায়ক যিনি। তেমনই এক মিটিংয়ে বলতে গিয়ে তিনি কি বলে ফেললেন তার মুখ থেকে শুনুন আপনারা। পেশা মন্ত্রী, সেনাশিস মন্ত্রী, ইন্দ্রনীল মন্ত্রী, এদের রাজনীতিতে জন্ম আমার হাতে। পেশা তৃণমূল করতো নাকি, তো সিপিএম করতো, ট্রেড ইউনিয়ন করতো, হাফ প্যান্ট পরে, না ইন্ডিয়া জুটের চাকরি করতো। মাঝে মধ্যে এত অবাক লাগে যে অবাক হলে কি রিয়াকশন দেবো বুঝে উঠতে পারি না। বেচারাম মান্না, স্নেহাশিস চক্রবর্তী, ইন্দ্রনীল সেন মন্ত্রী, তাদের রাজনীতির হাতে করি অসিতবাবুর হাতে জানা ছিল না। বেচারাম সিপিএম করতেন জানা ছিল না, হাফ প্যান্ট পরে ট্রেড ইউনিয়ন করতেন সেটাও বলছেন। বলতে গিয়ে কি একটু বেড়ে খেলে ফেললেন অসিতবাবু? ঢিলের পাল্টা পাটকেলটাও কিন্তু পড়লো, তবে সেটা সরাসরি নয়, সোশ্যাল মিডিয়ায় পড়লো। আসুন দেখি। মন্ত্রী বেচারাম মান্না মনে করালেন সিঙ্গুর আন্দোলনের কথা, 2006 সালের 25শে সেপ্টেম্বরের কথা। তার দীর্ঘ পোস্ট, আমি নির্যাস বলছি। সেদিন সিঙ্গুরে বিডিও অফিসে পুলিশের মারধরের কথা লিখলেন বেচারামের খোঁচা। সেদিন পুলিশের কথা শুনে এই নেতারাই সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে পালিয়ে গিয়েছিলেন। তাহলে কি আবারও ঘরে ঘরে লেগে গেল? বেচারামের বাউন্সার অসিতবাবু সামলাতে পারবেন তো? যাকে আমি স্নেহ করি, ও আমার অনেক ছোট, আমার ধারণা ও না বুঝে বলেছে। যাচ্ছা তো আমাদের দলের সম্পদ, আমি কাউকে মনে ব্যথা দেওয়ার জন্য বলিনি। এগুলো সব টাকা পয়সার লড়াই, অসিত মজুমদারও জানেন আর মমতা ব্যানার্জিও জানেন। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা হুগলিতে যাতে আমরা সিট জিততে পারি, বাংলায় যাতে বিজেপি সরকার করতে পারে, আমাদের সেদিকে পাখির চোখ। বাকি অসিত মজুমদার কি বলল আর অভিষেক ব্যানার্জি কি বলল আর কার হলুদ পোস্টার লাগলো আর কার সবুজ পোস্টার লাগলো আমাদের দেখার দরকার নেই। আর আমি বলেছি কর্মী মিটিংয়ে, নেতৃত্বের মধ্যে নেতৃত্বকে চাঙ্গা করতে আমি বেচা স্নেহাশিস এদের উদাহরণ দিয়েছি যে এরা নিচু থেকে উঠে বড় হয়েছে। এটা যারা এডিট করে পাঠালো তারাও ঠিক। রোজ রোজ কত কাণ্ড, কত বিতর্ক, কত ঝুট ঝামেলা, তাই না? রাজনীতি, কোর্ট কাচারি সবই তো দেখছেন আপনারা, আরও দেখবেন। বড়দের জগৎটাই আসলে এমনটা হয়ে গিয়েছে। এইসব নিয়ে হাজারো চিন্তা, সেসবে জর্জরিত। তবে এবার আমি যার কথা বলবো আপনাদের, তার দুনিয়া একেবারে আলাদা। ওই স্বতন্ত্র দুনিয়া বলে, ওর তাই। তার ভাবনার জগৎটা একেবারে আলাদা, এক্সক্লুসিভ। আমরা বলি দিস ইজ এক্সক্লুসিভ, কোনো তুলনা হবে না। বিশ্বাস করুন, কোনো তুলনা হবে না। ঠিক যেমন তুলনাহীন তার দাবি দাওয়াগুলো। দাঁত চাই তার, দাঁত আবদার জুড়ে দিয়েছে 6 বছরের অত্রি, যার ছবি দেখছেন আমার সামনে, এই যে এখানে। এই মুহূর্তে তার ধ্যান জ্ঞান সব এক। ভেবেচিন্তে একটা উপায় সে বের করে ফেলেছে। কি সেই উপায়? চিঠি। যে চিঠি সে লিখেছে তার নিজের দাঁতকেই। বুঝতে পারছেন কতটা স্বতন্ত্র তার ভাবনা? একদম টু দ্য পয়েন্ট যাকে বলে, ওর তাই। ওর দাঁত চাই, তাই দাঁতকেই চিঠি চাপাটি চলল। তুমি কি দাঁতকে চিঠি লিখেছো? তাড়াতাড়ি আসতে। হ্যাঁ, কি তাড়াতাড়ি আসতে? তাড়াতাড়ি আসতে? হ্যাঁ। চিঠি লিখলে কেন? নাহলে আসবে না তাড়াতাড়ি। ও নইলে আসবে না তাড়াতাড়ি? স্লো আসবে। সেই কবিতাটা শুনেছেন? যার নেই দাঁত, ফাঁকা গড়ের মাঠ, দুয়ারহীন দন্তক পাট। বছর 6 অত্রি এটা জানে কিনা জানা নেই, তবে একথা সত্যি যে তার মুখখানাও এখন একদম ফাঁকা গড়ের মাঠ। পটাপট দাঁত পড়ছে, এই বয়সে স্বাভাবিক, কিন্তু তার কাছে বিষয়টি খুব খুব চিন্তার। দাঁত পুরো ভ্যানিশ, পড়ছে, উঠছে না। এ কেমন কথা? কি দাঁতকে চিঠি লিখেছো? তাড়াতাড়ি আসতে। হ্যাঁ,
তাড়াতাড়ি আসতে। চিঠি তো সে লিখে ফেলেছে, এরপর বাবার হাতে তুলে দেয়, পোস্ট করে দিতে হবে। কিন্তু ঠিকানা কার জানা? আমাদের তো মাথায় হাত দেখে কি বলবো এখন, মানে আমি সেরকম চিঠিটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছি, আর কি করবো, বেচারা ওর আর্জিটা যতজনের কাছে যায় আর কি, এইটুকু। কোথায় গেলে লোকে দাঁতকে লিখে চিঠি, দাঁত তাড়াতাড়ি। বেশি কথায় যেতে নারাজ অত্রি, অপেক্ষায় সে মোটেও রাজি নয়। কিন্তু প্রশ্ন হলো, ফোকলা বলছে সবাই, তাই কি এত হুড়োহুড়ি? তোমাকে কি স্কুলে বন্ধু বান্ধবরা খেপাচ্ছে? হ্যাঁ, না কেউ কিছু বলেছে তোমাকে? তোমার ফোকলা বলেছে, এইসব বলেছে? না, তোমার সবাই মিলে একই মারছে, আমি 100% জানি, কিন্তু লজ্জা বলছে না, ও কিচ্ছু ওখানে গিয়ে বলছে না, সবসময় মানে এই ব্যাপারটা পুরো চেপে গেল আর কি, ও বলবে না এখন এটা। ছোট্ট অত্রির ছোট্ট দাবি, সহজ কথাটা সে সহজভাবেই জানিয়ে দিয়েছে। ঘরের দেওয়াল জুড়ে ছড়িয়ে তার কল্পনার জগৎ, সে তো সেখানে রাজা। ফোকলা হলে মানায়? সোফায় পড়ে থাকা সুপারম্যানের কাছেও কি এই আবদার সে রেখেছিল? দাঁত চাই। এই জগতে সবার কত দাবি দেওয়া, তারটা সে শুধু বলেনি, লিখেও ফেলেছে। এই যা ক্ষতি। তাদের যে কল্পনার জগৎ আছে তা বিকশিত করতে দেওয়া হোক, এমনটাই কিন্তু জানাচ্ছেন বিশিষ্ট চিকিৎসকেরা। ফ্যান্টাসি থিঙ্কিং তারই একটা এক্সটেন্ডেড ভার্সন। এই ও দাঁতকে একটা নিজের মতো মনে করেছে, তাকে একটা চিঠি লিখেছে যে তা তো আবেদন শুনবে। আমি তো বলবো এটা অসাধারণ মানসিক ভাবাবেগে। আমি বলবো যারা কোনো কারণে খুব দুশ্চিন্তায় ভোগেন, কোনো কারণে কারোর উপর খুব রেগে আছেন, রাগ প্রকাশ করতে পারছেন না, সেই রাগটাকে এরকম যদি ওকে অনুসরণ করা উচিত, একটা কাগজে লিখে ফেলুন, দেখবেন আপনার দুশ্চিন্তা খুব কমে যাবে। এ বাংলায় আপনি যেদিকেই তাকাবেন রাজনীতি ঠিক পেয়ে যাবেন, মানে ভোটের রাজনীতির কথা আমি বলছি। এমনকি স্কুলও বাদ যায় না। বাঁকুড়ার সোনামুখী ব্লকে এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ধুলাই বালিকা উচ্চ বিদ্যালয়ে রজত জয়ন্তী উৎসব চলছিল, তাল কাটলো বিজেপি বিধায়ক সেখানে পৌঁছতে, কারণ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত তৃণমূল নেতাদের বিষয়টা হজম হলো না। ব্যাস, একদিকে সোনামুখীর বিজেপি বিধায়কের এন্ট্রি, আর এইদিকে তৃণমূল নেতারা আউট হয়ে গেলেন। ভাবুন কি দৃশ্য, একবার দেখুন অবস্থাটা। রীতিমতো ব্যান্ড বাজিয়ে অনুষ্ঠানে হাজির পদ্ম বিধায়ক, জমজমাট ব্যাপার। একগাল হেসে এগিয়ে চললেন দিবাকর ঘরামি, কিন্তু ওদিকে তখন অন্য ছবি, মঞ্চ খালি হতে শুরু করেছে। সেখানে ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, সোনামুখীর পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসুয়া রায় সহ শাসক দলের নেতাদের অনেকেই। কিন্তু বিজেপি বিধায়ককে মঞ্চে উঠতে দেখেই তারা বেরিয়ে গেলেন। মঞ্চ ছাড়তে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেল এই শাসক নেতাদের মধ্যে। আপনারা দেখলেন সেই ছবি। রাজনীতির রং ঢং এমনই, স্কুলেও একে অন্যকে সহ্য করতে পারেন না তারা। যথারীতি এরপর বাকযুদ্ধ চরমে উঠল। স্কুলের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আমি যথারীতি উপস্থিত হয়েছিলাম। আমার কাছে আমন্ত্রণ পত্র যা পৌঁছেছিল তাতে করে কোথাও বিধায়ক দিবাকর ঘরামির নাম এবং গন্ধ ছিল না। আমি গিয়ে তবু সৌজন্য বিনিময় করলাম, জিজ্ঞেস করলাম ভালো আছেন, কথা বললাম, তো ওনারা চলে গেলেন। তো পরে আমি বুঝতে পারলাম বিষয়টা, ওনারা আমি এসেছি বলে চলে গেছেন। আমরা বামাটি মানুষের তৃণমূল পার্টির কর্মী সমর্থকরা কোনোভাবেই সাম্প্রদায়িক ধর্মীয় গোড়ামি নিয়ে যারা রাজনীতি করে তাদের সঙ্গে মঞ্চ শেয়ার করি না। আমাদের নীতিগত বিরুদ্ধ এটা। এত ছোট মানসিকতার পরিচয় তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে, যার জন্য বাংলার উন্নয়ন হয়নি, সোনামুখীর উন্নয়ন হয়নি। শাসক শিবির জোর গলায় বলছে যে বিজেপি বিধায়ক নাকি আমন্ত্রিত ছিলেন না, তিনি নাকি হুট করে চলে গিয়েছেন। যদি চলেও যান, এই বিষয় নিয়ে স্কুলেও এরকম রাজনীতি হবে, এই দৃশ্য দেখতে হবে। কোনো আমন্ত্রণ ওনার ছিল না, আমন্ত্রিত অতিথিও উনি ছিলেন না। অনাহুতের মতো সেই অনুষ্ঠানটাকে পণ্ড করার জন্য মঞ্চে উঠে যান। সন্তোষ বাবুকে বলবো যে আমি জানি আপনি উকিল মানুষ, মিথ্যে কথা বলতে ভালোবাসেন, মিথ্যে কথা গুছিয়ে বলতে পারেন। আপনার মিথ্যে কথা মানুষ ধরে ফেলেছে সোনামুখী পৌরসভায়, ওই লাইটের মাধ্যমে। আপনার এই মিথ্যেবাজি চলবে না। আর আগামী 2026 সালে সোনামুখীর মানুষ এর জবাব দেবে।